সুপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কারের পেছনে রয়েছে শত বছর বা হাজার বছরের ইতিহাস। আমরা লেকচার 1.00 আমরা পদার্থবিজ্ঞানের থেলিস থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আমরা প্রায় সবগুলো মেজর কন্ট্রিবিউশন আমরা দেখতে পেয়েছি। এখানে আরো অনেক আবিষ্কার রয়েছে যা আমরা আলোচনা করি নাই। আমরা যখন পদার্থবিজ্ঞান ডিটেলস পড়বো তখন আমরা প্রত্যেকটা জিনিস আমরা জানার চেষ্টা করব, এবং শিক্ষার্থী হিসেবে আমি সবাইকে বলবো প্রত্যেকটা আবিষ্কারের পেছনের কাহিনী এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা জানার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, আজকে 1.01 লেকচার সিরিজে আমি ইউনিট মেজারমেন্টের ইউনিট এবং স্কোপ অফ ফিজিক্স বিভিন্ন ব্রাঞ্চ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লেকচার 1.01 সিরিজে। আমরা এই সিরিজে আমরা প্রথম আলোচনা করব পদার্থবিজ্ঞান যেহেতু একটা বিশাল ব্রাঞ্চ, আমাদের পদার্থবিজ্ঞান কি কি নিয়ে আলোচনা করে এবং আমরা কয় ভাগে ভাগ করতে পারি। প্রথমত, আমাদের পদার্থবিজ্ঞানের থিওরির উপরে বেস করে আমরা পদার্থবিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। প্রথম দুইটা ভাগ ক্লাসিক্যাল ফিজিক্স, আরেকটা হচ্ছে মডার্ন ফিজিক্স। আমরা বলি ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা বাংলায় বলি সনাতনী পদার্থবিদ্যা, এবং মডার্ন ফিজিক্সে আমরা বলি আধুনিক পদার্থবিদ্যা। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা কি কি নিয়ে আলোচনা করি? ক্লাসিক্যাল ফিজিক্সের বিষয়টা এমন নয় যে আমরা পুরাতন জিনিসগুলো নিয়ে আলোচনা করি। ক্লাসিক্যাল ফিজিক্স মূলত আমরা আলোচনা করি হ্যামিল্টনিয়ান এবং ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্সের যে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। এটা হয়তো তোমাদের কাছে সংখ্যাটা খুব উপরের লেভেলে মনে হয়ে গেছে। আসলে ক্লাসিক্যাল ফিজিক্স আমরা যদি আরেকটু সিম্পলিফাই করে বলতে যাই, তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স আলোচনা করে মোটামুটি মেসিভ অবজেক্ট, একটু ভারী বস্তু এবং যার গতি আলোর বেগের তুলনামূলক কম, এই ব্রাঞ্চগুলো নিয়ে আমরা যেখানে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের অংশ। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমে আমরা আসবো তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। তারপরে আমরা আলোচনা করি আলোক বিজ্ঞান। আমরা সেখানে জিওমেট্রিক্যাল অপটিক্স নামে একটা বিষয় আছে, আলোক বিজ্ঞান। তারপর আমরা আলোচনা করি প্রবাহী পদার্থবিদ্যা বা প্রবাহী গতিবিদ্যা। প্রবাহী গতিবিদ্যা। তারপরে আমরা আলোচনা করি শব্দ, তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ। আমরা এখানে তাড়িৎচুম্বক তত্ত্ব আলোচনা করি, ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে শুরু করে মাইকেল ফ্যারাডে তাড়িৎচুম্বক তত্ত্ব। তারপরে আমরা সেখানে আরো আলোচনা করি আমাদের গ্রেভিটেশন, মহাকর্ষ। তারপর আলোচনা করি আমরা গতি বা গতির বিভিন্ন সূত্র নিয়ে আমরা যে শাখা আলোচনা করি সেটা হচ্ছে গতি। তারপর আমরা ক্লাসিক্যাল মেকানিক্স আরেকটা আলোচনা করেছি ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স, ল্যাগ্রেঞ্জিয়ান বলবিদ্যা। আমরা হয়তো তোমরা যখন উপরের শ্রেণীতে পড়বা তখন ল্যাগ্রেঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স আমরা পড়বো, তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তাহলে আমরা মূলত কি আলোচনা করি? তাপগতিবিদ্যা, আলোক বিজ্ঞান, প্রবাহী গতিবিদ্যা, তরঙ্গ, শব্দ। এবং আমরা আরো একটা জিনিস যেটা আলোচনা করি সেটা হচ্ছে বিজ্ঞানী বোলসম্যানের নামটা তোমরা শুনে থাকবে, সেটা হচ্ছে পরিসাংখ্যিক পদার্থবিদ্যা বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, পরিসাংখ্যিক বলবিদ্যা। আমরা যখন আরো সামনের দিকে যাব তখন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে এবার চলো আমরা মডার্ন ফিজিক্সে কি কি নিয়ে আলোচনা করি। মডার্ন ফিজিক্স, ওই যে আমি আবার প্রথম দিকে থেকে যদি বলতে যাই, মডার্ন ফিজিক্স এমন নয় যেটা আধুনিক। আসলে মডার্ন ফিজিক্স হচ্ছে আমাদের 1900 সালের পর থেকে কৃষ্ণ বস্তুর বিকিরণ, তেজস্ক্রিয়তা, এই জিনিসগুলো আমরা 1900 সালের পর থেকে আমরা কতগুলা ভাগা ভাগা বিজ্ঞানের অবদানের কারণে আমরা মডার্ন ফিজিক্সে পেয়েছি, এবং এটার সাথে ক্লাসিক্যাল মেকানিক্সের সম্পূর্ণভাবে একত্রে মার্চ করা যায় না। সেখানে কিছু ভিন্নতা রয়েছে, যেটা ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা ব্যাখ্যা করতে পারি সেটা আবার মডার্ন ফিজিক্সে আমরা ব্যাখ্যা করতে পারি না। মডার্ন ফিজিক্সটা মোটামুটি আনসার্টেন এবং খুব হাই স্পিড এবং পরমাণুর ভিতরে ঘটনাগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করি। পরমাণুর ভিতরে ঘটনা এবং খুব আলোর কাছাকাছি বা আলোর বেগের গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা মডার্ন ফিজিক্স নিয়ে আলোচনা করি। তাহলে চলো, মডার্ন ফিজিক্সের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। তাহলে মডার্ন ফিজিক্সের প্রথম অংশ হচ্ছে আমাদের কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা। খুব মজার বিষয়, তোমরা যারা উপরের শ্রেণীতে উপরে ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে তোমরা খুব আনন্দের সাথে পড়তে পারবে, যদিও বিষয়টা একটু কঠিন, কিন্তু জানতে পারলে আমাদের খুব ভালো করে ফিজিক্সকে ফিল করতে পারবো। তারপর খুব মজার বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স। তারপর আমরা আলোচনা করি অ্যাটমিক এন্ড মলিকুলার ফিজিক্স।
এটাকে আমি ইংরেজি লিখি, এটার বাংলাটা হচ্ছে অ্যাটমিক এন্ড পারমাণবিক এবং আণবিক পদার্থবিদ্যা, অ্যাটমিক এন্ড মলিকুলার ফিজিক্স। তারপর আমরা আলোচনা করি হাই এনার্জি ফিজিক্স, ইংরেজিতে হবে কি উচ্চ গতি উচ্চ উচ্চ শক্তি সম্পন্ন পদার্থবিজ্ঞান। আমার কাছে শব্দটা খুব একটা মানুষের মনে হচ্ছে না, তাই আমি ইংরেজিতে লিখি হাই এনার্জি ফিজিক্স। তারপর আমরা কি নিয়ে আলোচনা করি মডার্ন ফিজিক্সে? পার্টিকেল ফিজিক্স, বাংলাতে বলে কণা বিজ্ঞান। হাই এনার্জি ফিজিক্স, তারপর হচ্ছে পার্টিকেল ফিজিক্স। তারপর আমরা আলোচনা করি সলিড স্টেট ফিজিক্স, যেটাকে বাংলায় বলে কঠিন অবস্থায় পদার্থবিদ্যা। আমি ইংরেজিতে লিখি, আমার কাছে বাংলাটা খুব একটা মানানসই মনে হচ্ছে না, সলিড স্টেট ফিজিক্স। এটাও আমাদের মডার্ন ফিজিক্সের একটা অংশ। তারপর কনডেন্সড ম্যাটার ফিজিক্স, তোমরা উপরে শ্রেণীতে পড়বে কনডেন্সড ম্যাটার ফিজিক্স। তারপর আর কোনো কিছু কি বাদ গেল? কনডেন্সড ম্যাটার ফিজিক্স আমরা আপেক্ষিক তত্ত্ব, গুরুত্বপূর্ণ বিষয় আমি মিস করে ফেলেছি, রিলেটিভিটি। আপেক্ষিক তত্ত্ব, রিলেটিভিটিতে দুইটা অংশ থাকে, তোমরা ভালো করে জানো, একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইন 1905 সালে তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আগে দিয়েছে, যদিও নামটা শুনতে মনে এটা খুব স্পেশাল, আসলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন 1905 সালে প্রকাশ করতে তারও প্রায় দীর্ঘ গবেষণা করার পর আইনস্টাইন তার সবচেয়ে জটিল পদার্থবিজ্ঞানে, আমি মনে করি সবচেয়ে জটিল যে তত্ত্ব সেটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আমরা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমরা একসাথে রিলেটিভিটি লিখলাম। আমাদের আরো একটা বিষয় বাদ গেছে, দেখি কোয়ান্টাম, ইলেকট্রনিক্স, অ্যাটমিক, হাই এনার্জি, পার্টিকেল, সলিড, কনডেন্সড ম্যাটার ফিজিক্স, রিলেটিভিটি। তারপর হচ্ছে কসমোলজি বা কসমোলজি, আমি 9 নম্বরে লিখলাম। কসমোলজি বাংলাটা কি হবে তোমরা বুঝিনি, আমি বলি কসমোলজি এটা হচ্ছে মহাবিশ্বের গঠন, তার পরিণতি। এটা খুব মেসিভ অবজেক্টের ক্ষেত্রে কার্যকর কসমোলজি। তাহলে আমরা মূলত দেখলাম যে আমাদের মডার্ন ফিজিক্সে আমরা কোন কোন জিনিস নিয়ে আলোচনা করি এবং ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা কোন কোন জিনিস নিয়ে আলোচনা করি। তাহলে ফিজিক্সের গবেষণা এবং কোন অনুসন্ধানের অ্যাপ্রোচের উপর ভিত্তি করে আমরা পদার্থবিজ্ঞানকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে দুইটা ভাগ কি? থিওরিটিক্যাল ফিজিক্স এন্ড এক্সপেরিমেন্টাল ফিজিক্স। বাংলাতে আমরা বলবো তাত্ত্বিক পদার্থবিজ্ঞান এবং ব্যবহারিক পদার্থবিজ্ঞান। আমি ইংরেজিতে লিখি থিওরিটিক্যাল ফিজিক্স। আমি তোমাদেরকে তোমাদের যদিও কষ্ট হয়, তোমরা ফিজিক্সের প্রত্যেকটা টার্মের ইংরেজিটা একটু শিখে রাখবা, যেন তোমাদের যে কোনো সময় তোমরা কখনো কোথাও সার্চ করতে বা কোনো বই থেকে কোনো কিছু সহজে বের করতে তোমাদের সুবিধা হয়। সেজন্য আমি বলি ফিজিক্সের প্রত্যেকটা টার্মের ইংরেজিটা জানবা। যদি উপরের দিকে তোমরা আরো ভালো করে কোনো পড়াশোনা করতে যাও, উচ্চতর গবেষণা করতে যাও, আমাদের বাংলা ভাষায় এখনো ভালো ভালো বইয়ের খুব অভাব। এই জন্য খুব বেশি জানতে গেলে আমাদেরকে ইংরেজি টার্মটা জানা দরকার। তাই তোমাদেরকে বলে কষ্ট হলেও তোমরা ইংরেজি টার্মটা একটু পড়ে নিবা। তাহলে থিওরিটিক্যাল ফিজিক্স আর হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিজিক্স, যাকে বাংলায় বলি ব্যবহারিক পদার্থবিজ্ঞান, এক্সপেরিমেন্টাল ফিজিক্স। তাহলে থিওরিটিক্যাল ফিজিক্স কি? বিজ্ঞানীরা বা যারা ফিজিক্স নিয়ে কাজ করে ম্যাথমেটিক্যালি তারা একটা স্ট্রাকচার তৈরি করে এবং ম্যাথমেটিক্যালি তারা কোনো ঘটনার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে, তার ফলাফল ব্যাখ্যা করে, এবং তারা এমন নয় যে ল্যাবরেটরিতে থেকে এটাকে নিয়ে কোনো গবেষণা করে। আমরা জানি যে আইনস্টাইনের সেই থিওরি থট এক্সপেরিমেন্টের কথা, আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি যখন তিনি প্রমাণ করেন, তখন তিনি এমন নয় যে ল্যাবরেটরিতে প্রমাণ করেছেন, কিন্তু তখন কোনো নিউক্লিয়ার রিয়েক্টর ছিল না যে ই ইকুয়াল টু এমসি স্কয়ার প্রমাণ করার জন্য। আমরা আরেকটা জিনিস জানি, আমি আরেকটা শর্টে আমি বলেছি যে আমাদের আইনস্টাইনের এই যে থিওরি অফ রিলেটিভিটির পুরো একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করেছিল বিজ্ঞানী হেনরিক লরেন্স, সেটা পরের বিষয়। তাহলে থিওরিটিক্যাল ফিজিক্স হচ্ছে ম্যাথমেটিক্যালি কোনো ঘটনার অনুসন্ধান করা এবং সেই ঘটনার স্ট্রাকচারটা আমরা তৈরি করা। তাহলে থিওরিটিক্যাল ফিজিক্স হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা কোনো কিছু ডেভেলপ করলাম, সেটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করলাম। যেমন তোমরা জানো আইনস্টাইন
তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কিন্তু আমাদের বিগ ব্যাং সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিল। তারপরে বিগ ব্যাং এর পর আমাদের মহাবিশ্বের পরিণতি কি হবে, তারপর আলো যে ব্যান্ড হয় খুব মেসিভ অবজেক্টের সাথে যে আলো যে বেঁকে যায়, এই ঘটনা কিন্তু আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 100 বছর পরে আমরা আইনস্টাইনের থিওরি এখনো দেখতেছি সত্য। আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে বলেছিল যে আলোর ব্যাগকে কখনো কোনো কিছু এক্সিড করতে পারে না। তাহলে সবগুলা আইনস্টাইন থিওরিটিক্যাল এক্সপ্লেন করছে। আমরা বর্তমান সময়ে যে বিজ্ঞানীদেরকে দেখতে পাচ্ছি, পদার্থবিজ্ঞানীরা, তারাও সবাই সবকিছু থিওরিটিক্যালি ডেভেলপ করছে। তাহলে থিওরিটিক্যাল ফিজিক্স হচ্ছে এমন কোনো অংশ নেই যে এটা থিওরিটিক্যাল ফিজিক্সের অংশ, অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা কোনো কিছুকে যে ডেভেলপ করি সেটা হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্সের অংশ। তাহলে চলো এক্সপেরিমেন্টাল ফিজিক্স কি? এক্সপেরিমেন্টাল ফিজিক্স হচ্ছে আমরা পরীক্ষার মাধ্যমে কোনো ঘটনাকে অনুসন্ধান করি এবং নতুন কোনো ফেনোমেনা সম্পর্কে আইডিয়া দেই, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিজিক্স। আমরা যেমন থমাস ইয়াং এর নাম শুনেছি, এবং তোমরা জেনে অবাক হবে নিউটন, বিজ্ঞানী স্যার আইজাক নিউটন একাধারে এক্সপেরিমেন্টাল ফিজিক্স এবং থিওরিটিক্যাল ফিজিক্সে খুব এক্সপার্ট ছিলেন। অপরদিকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আমাদের মডার্ন টেকনোলজিতে আমি জনক যাকে বলতে পারি মডার্ন ওয়্যারলেস কমিউনিকেশনের, ম্যাক্সওয়েল কিন্তু সম্পূর্ণটাই থিওরিটিক্যালি ডেভেলপ করেছেন। যদিও তখনও তার কাছে মাইকেল মর্লির এক্সপেরিমেন্ট তখনও পৌঁছায় নাই। এবং থিওরি অফ রিলেটিভিটির মেইন বেসটা কিন্তু আমরা যদিও হেনরি লরেন্স সেই ট্রান্সফরমেশন থেকে তৈরি করতে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের পরবর্তী যে লরেন্স ট্রান্সফরমেশন, কিন্তু আলো যে একটা নির্দিষ্ট বেগে সবসময় চলে সেটা উনি অনেক আগেই থিওরিটিক্যাল ফিজিক্সের আলোকেই উনি সেটা অনেক আগে ব্যাখ্যা করে গিয়েছেন। তাহলে শিক্ষার্থীরা দুটো জিনিস জানলাম, আমাদের ফিজিক্সের থিওরিটিক্যাল ফিজিক্স এন্ড হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিজিক্স। তারপরে আসো আমরা আমরা তো ফিজিক্সের মূল বিষয়গুলো আলোচনা করলাম, যে কতভাবে ভাগ করা যায়। ফিজিক্সের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক নিয়ে আবার কতগুলো ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ আছে। অর্থাৎ ফিজিক্সের সাথে বায়োলজির কি সম্পর্ক, আমরা ইতিহাসের প্রথম দিকে আমরা বলেছিলাম যে মূলত জ্ঞান বিজ্ঞানের সেই প্রাচীনতম শাখাটা হচ্ছে কিন্তু পদার্থবিজ্ঞান। তোমরা বিজ্ঞানের যে শাখা প্রশাখাগুলো দেখছো, প্রকৌশল বিদ্যা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল সায়েন্স, সবগুলোর শিকড় কিন্তু আমাদের একসাথে ফিজিক্সে গাঁথা আছে। তাহলে ফিজিক্সের সাথে আমাদের সায়েন্সের অন্যান্য ব্রাঞ্চগুলো মিলিয়ে আমরা আবার কতগুলো নতুন শাখা তৈরি করে ফেলেছি, সেই শাখাগুলো নিয়ে আমরা জানবো। এই জিনিসগুলোকে আমরা বলি ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চেস অফ ফিজিক্স। ব্রাঞ্চগুলো আছে সেগুলো আমরা দেখি, ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চেস অফ ফিজিক্স। যেমন এগ্রিকালচারাল সায়েন্সের সাথে পদার্থবিজ্ঞান মিলে যে নতুন শাখা তৈরি হয়েছে সেটাগুলো আমরা এগ্রোফিজিক্স। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের এগ্রিকালচার, যেমন আমাদের ধান গাছের পোকা বা বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল যে লিভিং সায়েন্সের সাথে যে ফিজিক্সের সম্পর্ক আমরা জানি, বর্তমানে ফিজিক্স ব্যবহার করে ফটোসিনথেসিস ব্যাখ্যা করতে পারছি, এবং ফিজিক্সের আরো বিভিন্ন থিওরি ডেভেলপ করে আমরা বিভিন্ন মেশিন তৈরি করতে পারতেছি। তাহলে ফিজিক্সের সাথে যে এগ্রিকালচার নিয়ে যে একটা কম্বাইন্ড সায়েন্স, সেটাকে আমরা বলি এগ্রোফিজিক্স। তারপর বলতে পারি অ্যাস্ট্রোনমির সাথে যে ফিজিক্সের সম্পর্ক, সেটা মিলে আমরা একটা নতুন ব্রাঞ্চ পাই, অ্যাস্ট্রোফিজিক্স। সেটা মূলত অ্যাস্ট্রোনমি এন্ড ফিজিক্স মিলে যে শাখাটা, আমরা এখন বর্তমানে জানি অ্যাস্ট্রোনমি পুরোটাই প্রায় ফিজিক্সের একটা অংশ। তারপরে এটমসফিয়ারের সাথে আমাদের যে বায়ুমণ্ডলের সাথে যে ফিজিক্সের একটা গভীর সম্পর্ক, সেটা নিয়ে আমরা যে শাখাটা আলোচনা করি সেটাকে বলি আমরা অ্যাটমসফিয়ারিক ফিজিক্স। বাংলা কি হবে? টেকনিক্যাল তোমরা ইংরেজিগুলো পড়ে নিও। তাহলে পরিবেশের সাথে আমাদের যে বায়ুমণ্ডলের সাথে যে আমাদের ফিজিক্সের সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক ফিজিক্স। তারপর আমরা চলে যাই স্পেস ফিজিক্স। আমরা জানি আমাদের বায়ুমণ্ডলের ঠিক 100 বা 80 কিলোমিটার পর থেকে আমরা স্পেসকে হিসাব করে দিই। এই স্পেসের ভিতরে যে ফিজিক্সের সম্পর্কটা, সেটা নিয়ে একটা শাখা আছে, সেটাকে আমরা বলি স্পেস ফিজিক্স। তারপর আমরা আলোচনা করি বায়োলজির সাথে যে ফিজিক্সের সম্পর্ক। যেমন বায়োলজি জানো তোমরা কি নিয়ে আলোচনা করো? বায়োলজি হচ্ছে আমাদের লিভিং অর্গানিজম বা লিভিং যে আমাদের যে তোমরা বায়োলজিতে জানো যে বিভিন্ন সেল বা প্রাণী বা এই দেহগুলো, প্রাণী দেহের সাথে যে ফিজিক্সের যে সম্পর্ক, সেটা নিয়ে আমরা যে শাখাটাতে আলোচনা করি সেটাকে আমরা বলি বায়োফিজিক্স। অর্থাৎ বায়োলজি এবং ফিজিক্স মিলে যে শাখাটা, সেটা হচ্ছে বায়োফিজিক্স। তারপর আমরা আলোচনা করতে পারি
কেমিস্ট্রির সাথে যে ফিজিক্সের সম্পর্ক সেটাকে আমরা কি বলি কেমিক্যাল ফিজিক্স, কেমিস্ট্রি প্লাস ফিজিক্স মিলে কেমিক্যাল ফিজিক্স সেটা। তারপর ইকোনমিক্স এর সাথে রয়েছে ফিজিক্স এর একটা সম্পর্ক, ইকোনমিক্স এবং ফিজিক্স মিলে যে নতুন শাখা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইকোনো ফিজিক্স। তোমরা জেনে থাকবা জন নেশের নাম শুনেছো, নতুন একটা অনেক আগে একটা মুভি হয়েছিল এই বিউটিফুল মাইন্ড, সেটা অস্কারে মনোনীত হয়েছিল এবং অস্কার পেয়েছিল। সেখানে জন নেশের যে ম্যাথমেটিক্স এর সাথে যে ইকোনমিক্স এর একটা চরম সম্পর্ক ছিল, সম্ভবত গেম থিওরি উনি ডেভেলপ করেছে, ওইখান থেকে উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়। ওই ছবিটা দেখলে বুঝতে পারবো যে একজন ম্যাথমেটিশিয়ান কিভাবে ইকোনমিক্স কে আরো সমৃদ্ধ করেছে। তোমরা জেনে আরো অবাক হবে যে এই পর্যন্ত কয়েকজন পদার্থবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। যাই হোক, তাহলে ইকোনমিক্স এর সাথে আমাদের পদার্থবিজ্ঞানের সম্পর্ক সেটা হচ্ছে ইকোনো ফিজিক্স। তারপর আমরা মেডিকেল ফিজিক্স, যার পরবর্তীতে ফিজিক্স এবং মেডিকেল একসাথে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদের জন্য খুবই চমকপ্রদ এবং ভবিষ্যতে খুবই আমরা একটা গ্রোয়িং একটা ব্রাঞ্চ বলা যায় মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। এবং এটা আমি মনে করি একটা সময় এটা যখন যত ডেভেলপ হবে এটা ডাক্তারকে রিপ্লেস করবে আমি সেটা বলছি না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানটা অনেকটাই মেডিকেল ফিজিক্স এবং বায়োমেডিকেল ফিজিক্স এর আন্ডারে চলে আসবে। তাই তোমরা যারা ফিজিক্সে পড়ে মেডিকেল সায়েন্স কে নিয়ে কোনো কিছু করতে চাচ্ছ, ভালো কিছু করতে চাচ্ছ, তাহলে তোমরা অবশ্যই এটা করতে পারো মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। তাহলে লিভিং সায়েন্সের সাথে আমাদের ফিজিক্সের সম্পর্ক সেটা মিলে আমাদের তৈরি হয় মেডিকেল ফিজিক্স। তারপর আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, কেমিক্যাল ফিজিক্স, ওকে ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা কি লিখেছিলাম, কেমিক্যাল ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি অর্থাৎ আমরা কেমিস্ট্রি আমরা দেখেছি যে কেমিক্যাল ফিজিক্স আর ফিজিক্যাল কেমিস্ট্রি দুটো আলাদা জিনিস। আমরা জানি ভৌত অবস্থায় যে রসায়নের যে ফিজিক্যাল কেমিস্ট্রির সাথে যে ফিজিক্সের সম্পর্ক সেটা নিয়ে আমরা যখন আলোচনা করি সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, অর্থাৎ প্রকৌশল বিদ্যার সাথে যে ফিজিক্সের যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। আমাদের বিভিন্ন প্রকৌশল প্রায় ম্যাক্সিমামটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা শাখা। ইঞ্জিনিয়ারিং ফিজিক্স অর্থাৎ অ্যাপ্লিকেশন, ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে পদার্থবিজ্ঞানের জটিল দুর্বোধ্য থিওরিগুলোকে আমাদের প্রকৌশলীরা সেটাকে মানুষের জন্য সহজবোধ্য করে এবং মানুষের জন্য ব্যবহারের উপযোগী করে। ফিজিক্সের অনেক থিওরি আছে যেটা অ্যাবস্ট্রাক্ট, আমরা যেমন E = mc স্কয়ার, আমরা এটাকে প্রথম দিকে অ্যাবস্ট্রাক্ট বলতে পারি, কিন্তু যখন পরমাণু বোমা আবিষ্কার হয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে আসলে E = mc স্কয়ার যে অ্যাপ্লিকেশনটা কতটা বিশাল। এবং আমরা ওপেনহেইমার মুভিতে দেখেছি যে উনি বলেছে যে রবার্ট ওপেনহেইমার যে অ্যাটমিক বমটা হচ্ছে যতটা না ফিজিক্স তার চেয়ে বেশি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। তারপর আমরা পরিবেশের সাথে যে ফিজিক্সের সম্পর্ক এনভায়রনমেন্টাল ফিজিক্স, আমাদের যে পরিবেশের সাথে যে ফিজিক্সের ইফেক্ট আমরা আলোচনা করি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফিজিক্স। তারপর হচ্ছে আরো চমকপ্রদ একটা শাখা সেটা হচ্ছে কম্পিউটেশনাল ফিজিক্স। কম্পিউটেশনাল ফিজিক্স সেটা মূলত আমাদের কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের সাথে যে ইন্টার রিলেশন সেটা নিয়ে আমরা আলোচনা করি কম্পিউটেশনাল ফিজিক্স। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সাজেস্ট করি তোমাদের ভিতরে যখন কেউ কম্পিউটার সায়েন্সে পড়ার জন্য যদি খুব আগ্রহ থাকে তাহলে কম্পিউটেশনাল ফিজিক্স গুলো পড়াশোনা করতে পারো। তারপর রয়েছে জিও ফিজিক্স। জিওফিজিক্স হচ্ছে পৃথিবীর যে অভ্যন্তরীণ যে স্ট্রাকচার অর্থাৎ জিওলজির সাথে যে ফিজিক্সের সম্পর্ক সেটা হচ্ছে জিওফিজিক্স। আমরা জানি যে জিওলজি হচ্ছে আমাদের বিশাল বিশাল সময় ধরে যখন চাপের কারণে কোনো বস্তুর ভিতরের যে শিলার পরিবর্তন এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করি সেটা হচ্ছে আমাদের জিওলজির অংশ। এবং জিওলজির সাথে যে ফিজিক্সের যে ব্রাঞ্চ সেটা হচ্ছে আমাদের জিওফিজিক্স। তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। বিশেষ করে যারা পদার্থবিজ্ঞানে অবশ্য অনার্স মাস্টার্স করে তাদেরকে অবশ্যই এই শাখাটা পড়তে হয় ম্যাথমেটিক্যাল ফিজিক্স। অর্থাৎ ফিজিক্সের সাথে ম্যাথমেটিক্সের যে ইন্টার রিলেশন সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। সেখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফুরিয়ার ট্রান্সফরমেশন এগুলো আমরা পড়ে থাকি। তাহলে ফিজিক্সের সাথে ম্যাথমেটিক্সের যে কম্বাইন্ড ব্রাঞ্চ সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। তারপর আমরা আলোচনা করব ফিজিক্স এডুকেশন।
ফিজিক্স এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন, এটা মূলত টিচিং এর ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের শিক্ষকরা কিভাবে শিক্ষাদানে যে ফিজিক্স বিষয়টাকে তারা কিভাবে শিক্ষাদান করবে সেটা নিয়ে যে শাখাটা গড়ে উঠেছে সেটাকে বলে আমরা ফিজিক্স এডুকেশন। তারপর আমরা আলোচনা করব ফিজিক্যাল ওশানোগ্রাফি। এটা খুব অল্প শোনা যায় নামটা, ফিজিক্যাল ওশানোগ্রাফি। ফিজিক্যাল ওশানোগ্রাফি হচ্ছে আমাদের যে মেরিন সায়েন্স বা ওশানের সাথে, ওশান আমাদের সাগর মহাসাগর গুলো রয়েছে, এই সাগর মহাসাগর গুলোর সাথে যে আমাদের ফিজিক্সের যে ইন্টার রিলেশন সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ওশানোগ্রাফি। তারপর আরো কিছু ব্রাঞ্চ আমাদের আছে, যেমন সাইকোফিজিক্স। সাইকোফিজিক্স মানে পাগলের ফিজিক্স, অর্থাৎ সাইকোলজির সাথে যে ফিজিক্সের যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের সাইকোফিজিক্স। এবং বর্তমান সময়ে নাম্বার 1 যে চয়েসটা সেটা আমি এখন আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, যেটা ফিজিক্সের সবচেয়ে বড় রেভলিউশন। আমরা জানি রিচার্ড ফেইনম্যান কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন, এবং বর্তমান সময়ের বিজ্ঞানীদের এবং ইঞ্জিনিয়ারদের প্রথম টার্গেট হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা। আমরা জানি আইবিএম, গুগল, ব্লু জিন তারা অলরেডি কোয়ান্টাম কম্পিউটার প্রাথমিক লেভেল তৈরি করে ফেলেছে। আমরা হয়তো ভবিষ্যতে আর কয়েক বছর পরে হয়তো আমরা একটা পুরোপুরি কোয়ান্টাম কম্পিউটার পাবো। তাহলে এটা একেবারে মার্জিন একটা সায়েন্স, খুব গুরুত্বপূর্ণ, এবং এটা খুব আপরাইজ করতেছে, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটিং এটা খুব গুরুত্বপূর্ণ একটা শাখা। সোশিও ফিজিক্স, অর্থাৎ আমাদের সোশ্যাল স্ট্রাকচার এবং সোশ্যালের যে ইফেক্ট ঘটনাগুলো আছে এটার সাথে যে ফিজিক্সের যে সম্পর্ক সেটা নিয়ে আমরা ফিজিক্সের যে নতুন ব্রাঞ্চ, নতুন না এটা অনেক পুরাতনই, সোশিও ফিজিক্স আলোচনা করি। তাহলে আমাদের জানার মতো এগুলো হচ্ছে আমাদের ফিজিক্সের সাথে অন্যান্য বিষয়ের যে ইন্টার রিলেশন। তোমরা হয়তো বোর ফিল করতেছ, কিন্তু তোমরা বোর ফিল করা যাবে না, আমাদেরকে পড়লে সবকিছু ভালো করে এবং খুঁটিনাটি নিয়ে পড়তে হবে। আমরা শুরুতেই বলেছি যে কোনো কিছু আমরা স্কিপ করব না। আমাদের মোটোটাই হচ্ছে থিঙ্ক ফিজিক্স লাইক এ ফিজিক্স ডাজ। আমরা এমন না যে কিছু বাদ দিয়ে পড়বো, অল্প অল্প একটু একটু পড়বো, এটাতে আমাদের ফিজিক্স কখনো শিক্ষা হবে না। তোমাদের ফিজিক্সের অনেক চ্যানেল আছে, তোমরা বিভিন্ন ইউটিউব দেখে, অ্যানিমেশন দেখে, আসলে ইউটিউব দেখে বা অ্যানিমেশন দেখে কখনো ফিজিক্সকে আয়ত্ত করা যায় না। হয়তো আমরা এখন সবাই জানি যে গতিশীল ঘড়ি স্লো চলে, কিংবা গতিশীল কোনো বস্তু যখন আলোর বেগের কাছাকাছি চলে তখন বস্তু লেন্থ কন্ট্রাক্ট হয়, এটা আমরা সবাই বলতে পারি, বাংলাতে বলাটা খুব সহজ। কিন্তু ম্যাথমেটিক্যালি এটাকে খুব ভালো করে আয়ত্ত করা এবং ম্যাথমেটিক্যালি এটাকে বুঝতে পারা এবং ম্যাথমেটিক্সের সাথে এটাকে ডেরাইভ করা খুব কঠিন জিনিস। তাহলে আমরা শুধু ফিজিক্সটাকে বাংলা ভাষায় বলবো এমন, আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সকে ডেভেলপ করবো আমাদের নিজেদের মেধাকে, এবং আমরা খুব প্রত্যেকটা থিওরি এবং প্রত্যেকটা ঘটনাকে আমরা যেন খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, এবং ম্যাথমেটিক্যালি যেন আমরা প্রত্যেকটা ইকুয়েশনের মানে বলতে পারি, আমরা এমন করে ফিজিক্সটা শিখবো। তাহলে আমি তোমাদেরকে বলি যে তোমরা কোনো কিছু স্কিপ করবে না, প্রত্যেকটা বিষয় ভালো করে শিখবা। তাহলে এতক্ষণ আমরা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ এবং ফিজিক্সের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক এগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আমাদের মূল বিষয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি, যার জন্য আমরা অপেক্ষা করছি সেই প্রথম লেকচার থেকে 1.00 থেকে আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানে একটু আলোচনা করা দরকার। আমরা পদার্থবিজ্ঞানের কাজ হচ্ছে কোনো ঘটনাকে ভালো করে অনুসন্ধান করা এবং গাণিতিক কোন সমীকরণের মাধ্যমে কোন ঘটনাকে প্রকাশ করা। এই ঘটনাকে বোঝার জন্য আমরা প্রথমে ছোট্ট একটা এক্সাম্পল দেয়া যাক। মনে করো তুমি ক্রিকেট খেলা সম্পর্কে কোনো কিছুই জানো না, তুমি প্রথম কোনো জায়গায় গিয়ে কোনো স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখছো, এই খেলাটা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই, তাহলে তুমি সময়ের পর সময় ক্রিকেট খেলা দেখতে দেখতে হয়তো কিছু জিনিস আয়ত্ত করতে পারবে। আমাদের এই মহাবিশ্বটা হচ্ছে ঠিক সেই রকমের। আমরা এমন নয় যে আমাদের বিভিন্ন থিওরি আবিষ্কার করেছি এবং আবিষ্কারের পর আপেল মাটিতে পড়েছে, এমনটা নয়। আপেল কিন্তু সবসময় মাটিতে পড়েছে, জাস্ট নিউটন এই আপেলটাকে মাটিতে পড়ার কারণটাকে ব্যাখ্যা করেছে। তাহলে মনে করো তুমি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছো, ক্রিকেট খেলা দেখতেছো, অনেক লম্বা সময় পরে দেখতে দেখতে তুমি একসময় বুঝতে পারলে যে 6 বলে 1 ওভার হয়। তারপর কেউ যখন ব্যাটসম্যান যখন ব্যাটিং করে যখন মাটি টাচ না করে যখন বাউন্ডারি বাইরে যায় তখন 6 হয়। এই দেখতে দেখতে তুমি এই জিনিসগুলোকে তুমি আস্তে আস্তে ক্রিকেট খেলাটা সম্পর্কে
উপলব্ধি করতে পারো। এখন তুমি যদি ওইটা দেখে তুমি ক্রিকেট খেলা খেলতে যাও, তাহলে এখানে আরো হাজার হাজার ওয়ে আছে তুমি একটা বলকে কিভাবে ভালো করে খেলবে। একটা বল আছে, তুমি একই বলে তুমি আউট হতে পারো, আবার একই বলে তুমি ছক্কা মারতে পারো, চার মারতে পারো, সিঙ্গেল নিতে পারো। তাহলে তোমার কাজ হচ্ছে তুমি কতটা ভালোভাবে খেলা যায়, কতটুকু অ্যাঙ্গেলে ব্যাট করলে তোমার বলটা ওই দিকে যাবে, কিভাবে তুমি বলটা ব্লক করতে পারো, কত গতিতে আসলে কত গতিতে তুমি ব্যাট করলে তুমি বলটাকে ছক্কা মারতে পারবে, চার মারতে পারবে, কিংবা বলটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে খেলতে পারবে। এই দীর্ঘ সময় আমরা গবেষণা করে আমরা এই ফিজিক্যাল যে ইভেন্ট গুলো আছে আমরা ম্যাথমেটিক্যালি ডেভেলপ করেছি। তাহলে তুমি যে মাঠে খেলাটা দেখছো, এই মাঠের ভিতরে পুরোটা অংশ যদি হয় আমাদের নেচার, তার ভিতরে যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনাগুলোকে ম্যাথমেটিক্যালি ডেভেলপ করার জন্য আমরা ফিজিক্সকে ব্যবহার করি। তাহলে তুমি যখন ক্রিকেট খেলতে যাবে, দীর্ঘদিন গবেষণার পর, দীর্ঘদিন অবজার্ভ করতে 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 তারপর তুমি বিভিন্ন খেলাটা রোজ সম্পর্কে তোমার আইডিয়া হয়েছে। তাহলে যে খেলাটা আবিষ্কার করেছে সে হয়তো ক্রিকেট খেলার রুলস গুলো তৈরি করেছে, তুমি দীর্ঘদিন অবজার্ভ করতে করতে তুমি রুলস গুলো সম্পর্কে তোমার আয়ত্ত হয়েছে। এখন তুমি যদি খেলতে যাও, এমন নয় যে তুমি খুব ভালো খেলবে, 6 বলে 6টা 6 মারতে পারবে, কারণ প্রত্যেকটা মুভমেন্টের আরো ভালো কোনো মুভমেন্ট আছে। হয়তো তুমি যে বলটাকে তুমি 4 মেরেছো, কোনো একটা অ্যাঙ্গেলে বা কোনো একটা মুভমেন্টে, কোনো একটা মোমেন্টামে তুমি বলটাকে নিক্ষেপ করতে বলেছো, এটা 6 হতো। তাহলে আমাদের প্রত্যেক সময় কাজ হচ্ছে আমাদের বেটার কোনো জিনিস তৈরি করা, বেটার কোনো ওয়েতে আমরা ক্রিকেট খেলাটা যেন খেলতে পারি। তাহলে আমাদের যে মাঠের ভিতরে যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেচার, এবং নেচারের ভিতরে যে প্রত্যেকটা ঘটনা ঘটতেছে সেগুলো হচ্ছে একটা ইভেন্ট। তাহলে আবার আমি আমাদের মহাবিশ্বের দিকে তাকাই, আমাদের মহাবিশ্বের দিকে খেয়াল করলে দেখবো এখানে প্রত্যেকটা ঘটনা কোনো না কোনো নিয়ম মেনে হচ্ছে। আকাশে মেঘ জমলে বজ্রপাত হয়, এমন নয় যে আকাশ খুব পরিষ্কার খুব বজ্রপাত হচ্ছে, তাহলে আপেল আপেল মাটিতে পড়ছে। তাহলে প্রত্যেকটা ঘটনা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। তাহলে কে এই নিয়মগুলো তৈরি করেছে? কেউ না কেউ আছে হয়তো, কেউ না কেউ আমাদের মহাবিশ্বের দায়িত্বে আছে, যিনি প্রত্যেকটা নিয়ম তৈরি করে দিয়েছেন। তিনি হয়তো নিয়ম করে দিয়েছেন যে মহাকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু নিচে পড়বে। তিনি হয়তো তৈরি করে দিয়েছেন যে আলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলবে। তিনি হয়তো ঘর্ষণ বল, তাড়িৎ চুম্বক বল, সবগুলো জিনিস তিনি তৈরি করে দিয়েছে। তাহলে আমাদের এই মহাবিশ্বের সম্পূর্ণটা নকশা একজন সৃষ্টিকর্তা হয়তো আছে, যিনি এটাকে সৃষ্টি করে দিয়েছে, এবং আমাদের কাজ হচ্ছে ওই ঘটনাগুলোকে অনুসন্ধান। তাহলে কেউ একজন আছে যে আমাদের এই মহাবিশ্বের সবগুলো ঘটনাকে তিনি নির্দেশিত করে দিয়ে রেখেছেন। আমাদের কাজ হচ্ছে সেই ঘটনাগুলোকে অনুসন্ধান করা এবং সেই ঘটনাগুলোকে কোনো ভাষায় প্রকাশ করা, এবং ফিজিক্সের সেই ভাষাটি হচ্ছে ম্যাথমেটিক্স। আর ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি হচ্ছে আমাদের এই সমীকরণগুলোকে আমাদের তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি হচ্ছে আমরা যখন ন্যাচারাল কোনো ইভেন্টকে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করব, তখন ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে সাহায্য করে। তাহলে চলো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে, আমাদের কাঙ্ক্ষিত টপিক। সিম্পলি আমরা সংজ্ঞায় বলতে পারি যে পরিমাপযোগ্য সকল রাশি হচ্ছে ভৌত রাশি। আমরা যদি আরেকটু গভীরভাবে সংজ্ঞাটা দিতে যাই, তাহলে ভৌত কোনো জগতের পরিমাপযোগ্য কোনো রাশি যাকে আমরা কোনো মেশিন বা ইনস্ট্রুমেন্টের সাহায্যে পরিমাপ করে ওই ফলাফলটাকে আমরা বিভিন্ন সংখ্যা এবং এককে প্রকাশ করি, তাকে বলে ভৌত রাশি। তোমরা সংখ্যাটা খাতায় লিখে ফেলবে। তাহলে ভৌত রাশিকে যদি আমি কিউ দ্বারা প্রকাশ করি, আমরা লিখতে পারি কিউ সমান সমান n টাইমস ইউ। এখানে n হচ্ছে কোনো সাংখ্যিক মান, ইউ হচ্ছে একক। তাহলে আমরা ভৌত রাশিকে প্রকাশ করার সময় কোন সাংখ্যিক মান এবং একক হিসেবে প্রকাশ করি। এককটা এখানে কি? আমরা যখনই কোনো কিছু পরিমাপ করি, আমাদের সেই সৃষ্টির আদিকাল থেকে আমরা যখন কোনো কোয়ান্টিটি তখন আমরা তৈরি করতে পারি না, তখন আমরা কোনো কিছুর সাথে না কোনো কিছুর সাথে তুলনা করে আমরা পরিমাপ করি। যেমন তোমাকে যদি বলা হয় যে একটা তিমি মাছের সাথে মানুষের তুলনা করো, তাহলে তুমি কি বলবে যে একটা তিমি মাছ সমান সমান আমরা যদি বলি 150 মানুষের সমান, তাহলে একটা তিমি মাছ সমান সমান 150 মানুষ। অর্থাৎ 150টা মানুষ, একটা মানুষের 150 গুণ হচ্ছে একটা তিমি মাছ। আমরা যদি লিখি 1 whale equal to 150 men, তাহলে এই একটা তিমি মাছের ভর হচ্ছে, বা আমরা ভর বা ওজন যাই বলি, একটা তিমি মাছের ওজন হচ্ছে 150টা, মানে একটা মানুষের 150 গুণ। তাহলে আমরা যখন পরিমাপ করি, তাহলে আমরা কারো না কারোর সাথে তুলনা করে সেই পরিমাপটা
করে থাকি, আর সেই পরিমাপটা যার সাথে তুলনা করে সেই স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরে সেটাকে আমরা বলি ইউনিট। তাহলে চলো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা প্রকাশ করতে পারি যে এন ইন্টু ইউ আকারে। এবং গুরুত্বপূর্ণ জিনিসটা মনে রাখবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের ন্যাচারাল ইভেন্টকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফর্ম করতে সাহায্য করে। তিন প্রকার, সেইটা হচ্ছে আমাদের মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তারপর হচ্ছে লব্ধ রাশি বা ডেরাইভড কোয়ান্টিটি, আর তারপর হচ্ছে সম্পূরক রাশি বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সম্পূরক রাশি মূলত ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এই তিন ভাগে ভাগ করতে পারি, মৌলিক, লব্ধ এবং সম্পূরক রাশি। তাহলে চলো মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি যে রাশিগুলা স্বাধীন, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, অন্যান্য রাশিগুলা যার উপর নির্ভরশীল সেই রাশিগুলোকে বলে মৌলিক রাশি। আমাদের মৌলিক রাশি হচ্ছে কটা? এসআই একক কর্তৃক নির্ধারিত আমাদের মৌলিক রাশি হচ্ছে 7টা। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই হচ্ছে আমাদের 7টা রাশি। এই 7টা রাশি হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা বেস কোয়ান্টিটি বা মৌলিক রাশি। এই 7টা কোয়ান্টিটির উপর নির্ভর করেই আমরা বাকি সকল রাশি আমরা নির্বাচন করে থাকি। এই 7টা রাশিকে আমরা বলি মৌলিক রাশি। আশা করি তোমরা সবাই নোট ডাউন করে ফেলেছো এবং তোমাদের বইতে আছে, তোমরা এটা ভালো করে মুখস্থ করে নিবা। লব্ধ রাশি কাকে বলে? যে রাশিগুলা স্বাধীন নয়, মৌলিক রাশির উপর নির্ভরশীল, সেই রাশিগুলোকে বলে আমরা লব্ধ রাশি। সংখ্যাটা লিখে ফেলো। যে রাশিগুলা মৌলিক রাশির উপর নির্ভরশীল এবং মৌলিক রাশি থেকেই গুণ বা ভাগের মাধ্যমে ডেরাইভ করা হয় তাদেরকে বলি আমরা লব্ধ রাশি। লব্ধ রাশি অসংখ্য, যেমন বেগ, ত্বরণ, আয়তন, ঘনত্ব, অসংখ্য রাশি রয়েছে আমাদের লব্ধ রাশি। তাহলে সম্পূরক রাশিটা কি? আমাদের ফিজিক্সে 2টা কোয়ান্টিটি আছে যাদের কোনো মাত্রা নেই বাট একক আছে, তাদেরকে আমরা বলি সম্পূরক রাশি। সেই সম্পূরক রাশি দুটো কি? কোণ আর হচ্ছে ঘনকোণ। এই 2টা রাশি হচ্ছে আমাদের সম্পূরক রাশি বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। কোণকে আমরা সমতলীয় কোণ বলতে পারি, আমরা সংক্ষেপে শুধু কোণ বলি, আসলে এটার নাম হচ্ছে সমতলীয় কোণ, আর একটা হচ্ছে ঘনকোণ। তাহলে কোণ বা সমতলীয় কোণ এবং ঘনকোণ, এই 2টা রাশি হচ্ছে আমাদের সম্পূরক রাশি। তাহলে হয়তো অনেক বইয়ে সম্পূরক রাশিটা লিখে না। আমরা জানি 1995 সালে এই সম্পূরক রাশিকে আন্তর্জাতিক সংস্থা লব্ধ রাশির সাথে একত্রবদ্ধ করে দিয়েছে। তারপরেও আমরা সম্পূরক রাশিটাকে আলাদাভাবে পড়ার চেষ্টা করব। আমাদেরকে যদি বলে রাশি কত প্রকার, আমরা যদি 2 প্রকার বলি তাহলে আমাদের ভুল হবে না, আবার আমরা 3 প্রকার বললেও ভুল হবে না। তবে যেহেতু লব্ধ রাশি ভিতরে এখন সম্পূরক রাশিকে লব্ধ রাশির ভিতরে নিয়ে গেছে, তারপর আমরা এই সম্পূরক রাশিটা একটু আলাদাভাবে পড়ার চেষ্টা করবো, যেহেতু এটা একটা ডিফারেন্ট টাইপ কোয়ান্টিটি। তাহলে চলো একক বা ইউনিট, যে আদর্শ মানের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলে একক। যে আদর্শ মানের সাথে কোনো ভৌত রাশিকে তুলনা করে পরিমাপ করা হয় সেটা হচ্ছে একক। আমাদের ইউনিটের মতো, আমাদের রাশির মতো আমাদের এককের রয়েছে 4 প্রকার। একক 4 প্রকার, সেটা কি? মৌলিক একক, বা ফান্ডামেন্টাল ইউনিট বা বেস ইউনিট, তারপর রয়েছে লব্ধ একক, তারপর হচ্ছে সিস্টেম অফ ইউনিট, তারপর হচ্ছে সম্পূরক একক। তাহলে চলো আমরা দেখি মৌলিক একক কাকে বলে। খুব সহজ, মৌলিক রাশির একককে বলে মৌলিক একক। আমাদের খুব
বিরোধী স্যার পড়ার দরকার নেই। মৌলিক একক কাকে বলে? মৌলিক রাশির একককে বলে মৌলিক একক। যারা সংখ্যাগুলো লিখবে পজ করে করে লিখে ফেলবে। তাহলে মৌলিক একক কটা? মৌলিক রাশির একক হচ্ছে 7টা। সেই এককগুলো কি? মিটার, এটা কিসের? দৈর্ঘ্যের একক। কিলোগ্রাম, ভরের একক। সেকেন্ড, সময়ের একক। কেলভিন, তাপমাত্রা। অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ। ক্যান্ডেলা, দীপন তীব্রতা। আর রয়েছে মোল, পদার্থের পরিমাণ। এই হচ্ছে আমাদের 7টা মৌলিক একক। এই 7টা মৌলিক একক হচ্ছে আমাদের মৌলিক রাশির একক। এই 7টা মৌলিক এককের সাথে তুলনা করে আমাদের এই যে 7 ডাইমেনশনাল যে আমাদের ফিজিক্স, আমাদের পুরো ফিজিক্স হচ্ছে আমাদের এই 7টা এই ডাইমেনশনের উপরে বেস করে। এই ডাইমেনশন কিন্তু আবার এমন নয় যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই 7 ডাইমেনশন হচ্ছে আমাদের ফিজিক্স, হচ্ছে এই 7 ডাইমেনশনের অংশ। 7টা আমরা মুখস্থ করে ফেলবো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। তাহলে আবার চলো লব্ধ একক। মৌলিক একক থেকে ম্যাথমেটিক্যাল অপারেশন গুণ বা ভাগের মাধ্যমে যে এককগুলোকে আমরা পাই সেগুলোকে বলি লব্ধ একক। তাহলে আমরা কিভাবে সংজ্ঞা দেব? যে মৌলিক একক থেকে বিভিন্ন গাণিতিক অপারেশন গুণ বা ভাগের মাধ্যমে যে এককগুলো আমরা পাই সেগুলোকে বলি আমরা লব্ধ একক। যদিও বিভিন্ন বই আমাদেরকে বিভিন্নভাবে ডিফাইন করে। তাহলে লব্ধ একক অসংখ্য, যেহেতু লব্ধ রাশি অসংখ্য। কি হতে পারে? ব্যাগ, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড ব্যাগের ক্ষেত্রে। ত্বরণের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে অসংখ্য রাশি। আয়তনের ক্ষেত্রে ঘন সেন্টিমিটার, ঘন ফুট। আমরা ঘনত্বের ক্ষেত্রে কেজি পার মিটার কিউব। এরকম অসংখ্য একক রয়েছে আমাদের, যেগুলো হচ্ছে আমাদের লব্ধ একক। তারপরে দেখো সিস্টেম অফ ইউনিট। তোমাদের কাছে এটা হয়তো নতুন মনে হচ্ছে, কিন্তু এটা অনেক পুরাতন একটা জিনিস। এটা আমরা ক্লাসিফিকেশনে অনেক ক্ষেত্রে সিস্টেম অফ ইউনিটকে দেয় না কোনো কোনো বইয়ে। সিস্টেম অফ ইউনিট হচ্ছে আমাদের যে পরিমাপের পদ্ধতির উপর ভিত্তি করে আমাদের এই সিস্টেম অফ ইউনিট হচ্ছে আবার 4 প্রকার। সেই 4 প্রকার সিস্টেম অফ ইউনিট কি কি? সিজিএস, এফপিএস, এমকেএস, আর হচ্ছে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তাহলে সিজিএস একক কাকে বলে? খাতা লিখে ফেলো। সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ডকে বেস ধরে যে রাশি আমরা হিসাব করি, যে রাশি আমরা প্রতিপাদন করি, সেগুলোকে বলি আমরা সিজিএস। ফুট, পাউন্ড, সেকেন্ডকে বেস ধরে যে আমরা হিসাব করি, যে এককের হিসাব করি, সেগুলোকে আমরা বলি এফপিএস। এফপিএস এর অপর নাম হচ্ছে মেট্রিক সিস্টেম। তারপরে এমকেএস। এমকেএস হচ্ছে আমাদের এসআই একক এর পূর্ববর্তী যে রূপ, সেখানে মিটার, কিলোগ্রাম, সেকেন্ডকে বেস ধরে যে আমরা হিসাব করি। আর এসআই একক হচ্ছে কি? আমাদের যে 7টা একককে বেস ধরে যে আমরা হিসাব করি সেটাকে বলি আমরা এসআই একক। আমরা অনেকে সংখ্যাটা জানি না, যে 7টা ডাইমেনশনকে বেস ধরে, 7টা একককে বেস ধরে যে আমরা হিসাব করি সেটাকে বলি আমরা এসআই একক। এসআই এর আমাদের মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তাহলে সম্পূরক একক কি? আমরা জানি সম্পূরক একক দুটো: সমতলীয় কোণ এবং ঘনকোণ। সমতলীয় কোণের ক্ষেত্রে আমাদের কোণ হচ্ছে আবার কয় প্রকার? 3 প্রকার। ডিগ্রি আমরা সবাই জানি, রেডিয়ান এটাও আমরা সবাই জানি, আরেকটা আমরা সবাই খুব কম জানি, সেটা হচ্ছে গ্রেডিয়ান। ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডিয়ানের সাথে আমরা সবাই ডিগ্রি এবং রেডিয়ানের সাথে আমরা সবাই পরিচিত হলেও গ্রেডিয়ানের সাথে আমরা খুব কম পরিচিত। তাহলে ডিগ্রি কাকে বলে? একটা বৃত্ত সম্পূর্ণ 360 একবার আবর্তন করলে কত ডিগ্রি আবর্তন করে? 360 ডিগ্রি, সেটাকে বলে আমরা ডিগ্রি। রেডিয়ান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, অর্থাৎ এই যদি আমাদের বৃত্তের ব্যাসার্ধ ঠিক এইটার সমান, আর এর সমান যদি একটা বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলি রেডিয়ান। রেডিয়ান শব্দটা এসেছে রেডিয়াল অ্যাঙ্গেল থেকে, রেডিয়াল অ্যাঙ্গেল থেকে এসেছে রেডিয়ান। তাহলে আমাদের পুরা কমপ্লিট রোটেশন কমপ্লিট করলে আমাদের যে রেডিয়ানের কোণের মান হয় সেটা হচ্ছে 2 পাই
পাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর 180 × 360। আর গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা আমরা এই জিনিসটা শিখে রাখবো, আমরা সমকোণকে 90 ডিগ্রি কোণে আমরা সংজ্ঞায়িত করি, আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমাদের সমকোণকে আমরা সংজ্ঞায়িত করি 100 ডিগ্রি হিসেবে। জাস্ট কতটুকু পার্থক্য। তাহলে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা সার্কেল কমপ্লিট করে আসলে আমাদের হয় 200 ডিগ্রি, আর গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেলে এই সমকোণ হচ্ছে 100 ডিগ্রি, যেখানে আমরা ডিগ্রি সিস্টেম হচ্ছে 100 ডিগ্রি, আর রেডিয়ান সিস্টেম হচ্ছে π/2, 90 ডিগ্রি সমান π/2, আর এখানে হচ্ছে 100 ডিগ্রি। আমাদের একটা সম্পর্ক আছে, আমাদের x ডিগ্রি সমান সমান πx/180 রেডিয়ান, অর্থাৎ x এর একটা মান আমরা ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ানে কনভার্ট করব, আমরা এই ফর্মুলা থেকে আমরা সবগুলো এককে কনভার্ট করতে পারি। তাহলে আমরা 4টা একক শিখলাম: মৌলিক একক, লব্ধ একক, সিস্টেম অফ ইউনিট একক এবং সম্পূরক একক। আমরা এখন এদের ডেফিনিশনে চলে যাব। এবার চলো আমরা মৌলিক এককের সংজ্ঞাগুলো পড়ে নেই। ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল ইউনিট, ডেফিনেশন অফ বেস ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট। মৌলিক এককগুলো যে আমরা নির্ধারণ করেছি, এই এককগুলোকে আমরা কিভাবে নির্ধারণ করেছি? যেমন সময়ের একক সেকেন্ড, কে প্রথম বললো যে এটা 1 সেকেন্ড? কিংবা দৈর্ঘ্যের একক মিটার, কে বললো যে এই দৈর্ঘ্যটি হচ্ছে মিটার? কিংবা কে বললো যে এটি হচ্ছে 1 কিলোগ্রাম? এখন আসো 2018 সাল পর্যন্ত আমরা ডিফারেন্ট ওয়েতে আমাদের এককগুলোকে নির্ধারণ করেছি। যেমন ভরের একক কিলোগ্রামে 3.9 সেন্টিমিটার ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটা প্লাটিনাম ইরিডিয়াম সিলিন্ডারকে আমরা ধরেছি ভরের একক কিলোগ্রাম। কিন্তু এই এককটা আসলে ফিজিক্সের মতো একটা সাবজেক্টে এককগুলো আসলে একটা স্ট্যান্ডার্ড হতে পারে না। পরবর্তীতে 2018 সালে আমরা এককগুলোকে মডিফাই করে, যেমন দৈর্ঘ্যের একক যে মিটার আমাদের ধরা হয়েছে, যে স্টিক যে দণ্ডটাকে দৈর্ঘ্যের একক মিটার হয়েছে, দেখা গেছে তাপমাত্রার সাথে আমরা জানি বস্তুর দৈর্ঘ্য পরিবর্তিত হয়েছে। এই দৈর্ঘ্যের দণ্ডটা তাপমাত্রা বাড়লে এটা দৈর্ঘ্য বেড়ে যেতে পারে এবং তাপমাত্রা কমলে এটার দৈর্ঘ্য কমে যেতে পারে। তাহলে এটা একটা এক্সাক্ট একটা দৈর্ঘ্যের ডেফিনেশন হতে পারে না। তাই 2018 সালে আমাদের এই সবগুলো এককে আবার নতুন করে রিডিফাইন করা হয়েছে। সেখান থেকে আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আবার আমরা মিটার এম দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এম। মিটারকে আমরা সংজ্ঞায়িত করি আলো শূন্যস্থানে 1/299792458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে আমরা তাকে বলি দৈর্ঘ্যের একক মিটার। অর্থাৎ আলো 299792458, আমরা জানি আলোর বেগ প্রতি সেকেন্ডে এত কিলোমিটার, এত মিটার। তাহলে 1 সেকেন্ডে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি দৈর্ঘ্যের একক মিটার। তাহলে সময়ের একক সেকেন্ড কিভাবে নির্ধারণ করি? সেকেন্ড ছোট হাতের এস লোয়ার কেস। সেকেন্ডকে আমরা চিহ্নিত করি সিজিএম 133 পরমাণুর, সিজিএম 133 পরমাণুর সুপার ফাইন গ্রাউন্ড স্টেটে ট্রানজিশনের সময় 9192631770 স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলি আমরা সময়ের একক সেকেন্ড। তাহলে আমরা কিলোগ্রামকে কিভাবে ডিফাইন করি? আমরা জানি আমরা 6.626 আমরা জানি 6.6260715 × 10⁻34 মিটার স্কয়ার পার সেকেন্ড কে যখন আমরা প্লাঙ্ক ধ্রুবককে ভাগ দেই, আমরা তখন আমরা ভরের একক কিলোগ্রামকে আমরা পাই। তোমরা এটা লিখে ফেলো। তারপর আমরা কেলভিনকে সংজ্ঞায়িত করি আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্টকে 1.380649 × 10⁻⁻23। যখন আমরা বোল্টজম্যান কনস্ট্যান্টকে ফিক্স করি যে মান দ্বারা, সেটা হচ্ছে আমাদের তাপমাত্রার একক কেলভিন। কেলভিন সবসময় আপার কেস লেটারে হবে কে। তারপর আমরা কিভাবে সংজ্ঞায়িত করি? কুলম্ব। আমরা এর আগে পড়েছিলাম যে পরিমাণ অসীম দূরত্ব থেকে যে পরিমাণ চার্জ প্রবাহিত হলে 2 × 10⁻7 নিউটন চার্জ প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার আগে সংজ্ঞায়িত করতাম। এখন হচ্ছে আমাদের যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হলে আমাদের যে চার্জের যে 1.60217634 × 10⁻19 কুলম্ব চার্জ প্রবাহিত হয় সেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার। এবং সর্বশেষ হচ্ছে আমরা পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের গেল 4টা কোয়ান্টিটি: দীপন তীব্রতা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, ক্যান্ডেলা।
CANDELA আমরা একটিকে সিডি দ্বারা প্রকাশ করি আমাদের দ্বিপন তীব্রতার একক। আমরা দ্বিপন তীব্রতাকে আমরা জানি যে 540 × 10⁻12 বার কম্পনরত কোনো মনোক্রোমেটিক লাইট পার ওয়াটে 683 লুমেন্স পার ওয়াট যখন হয় সেটাকে আমরা সংজ্ঞায়িত করি দ্বিপন তীব্রতার একক ক্যান্ডেলা। তারপর রয়েছে আমাদের সর্বশেষ হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যার একক হচ্ছে মোল। মোলকে আমরা প্রকাশ করি MOL দ্বারা, অর্থাৎ যে পরিমাণ পদার্থে 6.022 into 10 6.022 14076 into 10⁻23 এন্টিটিস থাকে, তাকে আমরা বলি পদার্থের পরিমাণ মোল। এই হচ্ছে আমাদের 7টা একক। এই 7টা এককে আমরা সংজ্ঞায়িত করেছি, তোমাদের নবম দশম শ্রেণীর বইতেও পাবে। সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করে নিও। এবার আসো আমরা প্রিফিক্স বা উপসর্গ নিয়ে আলোচনা করি। প্রিফিক্স আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রাশি পরিমাপ করতে গিয়ে কখনো খুব বড় রাশি বা কখনো খুব ক্ষুদ্র রাশি আমরা পরিমাপ করি, কখনো মহাকাশের দূরত্ব নিয়ে আমরা পরিমাপ করি বা সূর্য বিভিন্ন গ্রহের ভর নিয়ে আমরা কাজ করি, আবার কখনো একেবারে পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর পর্যন্ত আমরা পরিমাপ করি। এই পরিমাপের ক্ষেত্রে বিশাল বড় বড় এবং ক্ষুদ্র রাশিকে পরিমাপ করতে গিয়ে SI কর্তৃক নির্ধারিত আমাদের কতগুলো প্রিফিক্স আমরা ব্যবহার করি। সেই প্রিফিক্স গুলা হচ্ছে আমাদের এই টেবিলে আমরা দেখাচ্ছি। ইউটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল ওয়াই দ্বারা। এখানে 10-এর সূচক হচ্ছে আমাদের 24, 10⁻24। আমাদের এই দশক সূচক আকারে আমরা বিভিন্ন প্রিফিক্স গুলোকে আমরা ব্যবহার করব। ইউটার পর হচ্ছে জিটা। জিটা আমরা এটাকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করি, 10-এর পাওয়ার হচ্ছে আমাদের 21। তারপর হচ্ছে এক্সা, ক্যাপিটাল ই, এখানে পাওয়ার হচ্ছে আমাদের 18। এক্সার পর রয়েছে পেটা। পেটাকে আমরা ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করি, পেটা হচ্ছে 10⁻15। তারপর রয়েছে টেরা, আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, সেখানে 10-এর সূচক হচ্ছে 10⁻12। তারপর রয়েছে গিগা। গিগা আমরা ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করি, 10-এর সূচক হচ্ছে আমাদের 9। তারপর রয়েছে মেগা, ক্যাপিটাল এম, 10-এর সূচক হচ্ছে 6, 10⁻6। তারপর রয়েছে কিলো। কিলোকে আমরা এইটাকে আমরা স্মল কে দ্বারা প্রকাশ করি, এখানে 10-এর সূচক হচ্ছে আমাদের 10 কিউব। তারপর রয়েছে আমাদের হেক্টো, এখানে 10-এর পাওয়ার হচ্ছে 2, 10 স্কয়ার। হেক্টোর পর রয়েছে ডেকা, DA দ্বারা প্রকাশ করি, 10-এর সূচক হচ্ছে 1। তারপর বেস কোয়ান্টিটি হচ্ছে আমাদের বেস যে কোয়ান্টিটি সেটা হচ্ছে 1। এবার আসি আমরা নিচের দিকে ঋণাত্মক সূচকের দিকে চলে যাই। আমাদের ডেসিতে 10-এর সূচক হচ্ছে 1, 1/10 মানে -1। ডেসিকে আমরা প্রকাশ করি DA দ্বারা, শুধু ডি দ্বারা প্রকাশ করি আমরা ডেসিকে। ডেসির পর রয়েছে সেন্টি। সেন্টি মানে হচ্ছে 100, 10⁻2 আমরা সেন্টিকে প্রকাশ করি সি দ্বারা। তারপর রয়েছে মিলি। মিলিকে আমরা প্রকাশ করি ছোট হাতের এম দ্বারা। মিলিতে 10-এর সূচক হচ্ছে 10⁻3। মিলির পর রয়েছে আমাদের মাইক্রো। মাইক্রোকে আমরা প্রকাশ করি গ্রিক লেটার মিউ দ্বারা। মাইক্রোতে 10-এর সূচক হচ্ছে -6। মাইক্রোর পর রয়েছে ন্যানো, আমাদের স্মল এন দ্বারা ন্যানোকে প্রকাশ করি, সেখানে 10-এর সূচক হচ্ছে -9। ন্যানোর পর রয়েছে পিকো। পিকোকে আমরা স্মল পি দ্বারা প্রকাশ করি, সেখানে 10-এর সূচক হচ্ছে 10⁻12। পিকোর উপর রয়েছে ফেমটো।
ফেম2 কে আমরা স্মল লেটার এফ দ্বারা প্রকাশ করি। ফেম2 তে 10-এর সূচক হচ্ছে 15। আমরা এসআই কর্তৃক নির্ধারিত নয়, ফেম2 এর আরেকটা নাম রয়েছে, আমরা যাকে বলি ফার্মি। বিজ্ঞানী এনরিকো ফার্মির নামে এই নামকরণ করা হয়েছে, ফার্মি। ফেম2 পর রয়েছে এ2। আমরা স্মল এ দ্বারা প্রকাশ করি। দেখেন 10-এর সূচক হচ্ছে 18, 10⁻18। এর পর রয়েছে আমাদের জেফ2। কে আমরা প্রকাশ করি স্মল লেটার জে আর লোয়ার কেস জে দ্বারা। এটা হচ্ছে -21। সর্বশেষ আমাদের রয়েছে ইয়ক2। কে আমরা প্রকাশ করি ওয়াই দ্বারা, স্মল লেটার ওয়াই দ্বারা। সেখানে 10-এর সূচক হচ্ছে 24। তাহলে আমরা এই 10-এর পাওয়ার এই চারটা আমরা মুখস্থ করে আমরা বিভিন্ন ধরনের প্রিফিক্স আমরা ব্যবহার করব। কিলো, মেগা, সবগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়, আমরা পদার্থবিজ্ঞানের অনেক হিসাব নিকাশে আমরা এই প্রিফিক্স গুলো আমরা সবসময় ব্যবহার করব। আমরা এই প্রিফিক্স গুলা চারটা আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে চলো আমরা পরবর্তী টপিকসে চলে যাই। বৈজ্ঞানিক সংখ্যা কি এবং আমরা কিভাবে বৈজ্ঞানিক সংখ্যা লিখব। এখন আমরা দেখব বৈজ্ঞানিক সংখ্যা কিভাবে প্রকাশ করে এবং বৈজ্ঞানিক সংখ্যা লেখার নিয়মগুলা। বৈজ্ঞানিক সংখ্যা, আমরা বৈজ্ঞানিক সংখ্যাকে কিভাবে প্রকাশ করি? আমাদের জেনারেল ফর্ম হচ্ছে a × 10⁻⁻m। বৈজ্ঞানিক সংখ্যাকে আমরা এই ফরম্যাটে প্রকাশ করি, যেখানে এর মান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা অনেক সময় বৈজ্ঞানিক সংখ্যাকে ভিন্নভাবে প্রকাশ করি। আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এর মান 0 থেকে 9 পর্যন্ত হবে, অর্থাৎ a কে আমাদের 0 থেকে 9 এর ভিতরে রাখতে হবে। আর 10-এর পাওয়ার প্লাস বা মাইনাস আমরা দেখেছি আমাদের প্রিফিক্স টেবিল থেকে আমাদের বিভিন্ন প্লাস মাইনাসের জন্য আমাদের বিভিন্ন প্রিফিক্স ব্যবহার করে থাকি। চলো আমরা এককগুলোকে আমরা কিভাবে লিখে থাকি। তোমাদেরকে একক লেখার নিয়মগুলো বলবো, তোমরা খাতায় লিখে ফেলবে। প্রথম শর্ত হচ্ছে, একক লেখার প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে লেখার সংখ্যা এবং এককের মাঝখানে একটা স্পেস দিতে হবে। অর্থাৎ প্রথম রুল হচ্ছে 5 কেজি লেখার সময় 5 এবং কেজির মাঝখানে একটা স্পেস দিতে হবে। তাহলে সংখ্যা এবং এককের মাঝখানে আমাদেরকে একটা স্পেস দিতে হবে। যদি একাধিক রাশি থেকে আমরা একককে প্রকাশ করে থাকি, তাহলে তার মাঝখানে স্পেস দিতে হবে। যেমন চাপের একক নিউটন মিটার, 2 নম্বর রুল। তাহলে আমরা লিখবো নিউটন স্পেস মিটার, মাঝখানে একটা স্পেস থাকবে। তারপর আমরা যদি ডিভিশন ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে কোনো একককে পাই, অর্থাৎ যেমন বেগের একক মিটার পার সেকেন্ড, আমরা এটা দুই ভাগে লিখতে পারি, মিটার পার সেকেন্ড অথবা ms ইনভার্স। কখনো কখনো আমরা ভাগকে স্ল্যাশ হিসেবে লিখতে পারি, মিটার পার সেকেন্ড। এখানে তিনটা নিয়মই সঠিক। 4 নম্বর রুল, আমরা কখনোই এককগুলো যদি সংক্ষিপ্ত ফর্ম হয় তার পিছনে কখনোই পিরিয়ড চিহ্ন ব্যবহার করবো না। যেমন মিটারের পর 40 মিটার, এইখানে পিরিয়ড চিহ্ন কখনোই ব্যবহার করা যাবে না, মনে রাখতে হবে। 5 নম্বর রুল, 5 নম্বর হচ্ছে যে কোন বৈজ্ঞানিকের নাম থেকে যদি কোনো একককে প্রতিপাদিত করা হয় তাহলে সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন আমাদের বলের একক নিউটন, নিউটনকে আমরা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা কখনোই স্মল লেটারে লেখা যাবে না। নিউটন, তারপর আমাদের ক্ষমতার একক ওয়াট, এটা ক্যাপিটাল W দিয়ে লিখতে হবে। তারপর যদি প্রিফিক্স থাকে, প্রিফিক্সের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। যেমন 50 গিগাবাইট, এই গিগাবাইট এই প্রিফিক্সের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আর আমরা জানি কিলোর পর যতগুলা উপরের দিকে আমাদের যতগুলা প্রিফিক্স আছে সবগুলো হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ কিলোর পর মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জিটা, ইউটা সবগুলো হবে আমাদের ক্যাপিটাল লেটারে। আমাদের আরেকটা নিয়ম হচ্ছে, অর্থাৎ কিলোর পর সবগুলো হচ্ছে আমাদের আপার কেস লেটার। তারপর 8 নম্বর নিয়ম হচ্ছে আমাদের বহু বচনের একক লেখা যাবে না। যেমন এটা কখনোই লেখা যাবে না 50 কেজিস বহু বচন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ইউনিটে লেখার সময় কখনোই আমরা বহু বচন ব্যবহার করব না। তার পরবর্তী নিয়ম,
আমরা এককটা লেখার সময় সবসময় চেষ্টা করবো যেন আমাদের লাইন ব্রেক না হয়। যেমন পেজের শেষ দিকে এসে আমরা যদি এরকম লিখি 3 × 10⁸, আমাদের মিটার পার সেকেন্ড লেখার জায়গা নেই, আমাদের পেজ শেষ, আমরা এখানে লেখার চেষ্টা করব না। তবে তারপরেও যদি আমাদের লাইন ব্রেক করতে হয় তবে এই অংশটাকে সবসময় একসাথে রাখতে হবে। এটা এমন ভাবে কখনো লেখা যাবে না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই নিউমেরিক্যাল ভ্যালুটাকে সবসময় একসাথে রাখতে হবে লাইন ব্রেক করতে হলে। আমরা তারপরে চেষ্টা করব কখনোই লাইন ব্রেক না করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা বইয়ে লিখি বা খাতায় যেভাবে লিখি না কেন, আমাদের এককে কখনোই ইটালিসাইজ অক্ষরে লেখা যাবে না। যেমন মিলি সেকেন্ডকে আমরা কখনোই ইটালিসাইজ, যেমন মিটারকে আমরা কখনো ইটালিসাইজ লেটারে লিখবো না, এটাকে সবসময় আপরাইট লেটারে লিখবো। তাহলে মূলত আমাদের এই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক সংখ্যার লেখার 9-10টা নিয়ম, আমরা এইভাবে আমরা বৈজ্ঞানিক সংখ্যা লিখবো। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট কনভার্সন এবং ইউনিট ফ্যাক্টর নিয়ে আসছি। সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তোমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আশা করি তুমি নোট করে ফেলেছো এবং এগুলো আমরা পরবর্তী লেকচারে আমাদের কাজে লাগবে। তাহলে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।